হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ সন্ধ্যা এবং গুড ইভিনিং প্রত্যেককেই। রেমবো স্টাডি সেন্টারের অঙ্কের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা পিওয়াইকিউ সলভ করছি বিগত কয়েকটি ক্লাস ধরে। তোমরা যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও। আমরা ওই ক্লাসগুলোতে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ কোশ্চেন সমাধান করেছি, তার শর্টকাট প্রসেস দেখেছি, ঠিক আছে। আর আজকেও আমরা আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ কোশ্চেন সলভ করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং একটি লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি, ঠিক আছে। আর এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও রেলের রেলের যে সামনে যে এক্সামগুলো হতে চলেছে, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, আরপিএফ এবং টেকনিশিয়ান, এর মধ্যে এএলপি এবং টেকনিশিয়ানের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। আরপিএফ এর ফর্ম ফিল আপ চলছে তোমাদের, আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর ফর্ম ফিল আপ চলছে। লাস্ট ডেট 15 তারিখ। তোমরা যারা যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই টাইমের আগে গিয়ে ফর্ম ফিল আপ করে নাও, ঠিক আছে। আর এই অঙ্কগুলো সাধারণত সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ফেস 12 এছাড়াও আমাদের পিএসসি যত রকম এক্সাম আছে সেই এক্সামগুলোতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সামও কিন্তু এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে। অতএব দেরি না করে ক্লাসটি শুরু করা যাক, ঠিক আছে। আর তোমরা যারা অফলাইনে আমাদের সেন্টারে পড়তে ইচ্ছুক আছো তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে তোমরা কল করে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অঙ্ক দেখো। আচ্ছা, ফার্স্ট অঙ্ক দেখো কি বলা হচ্ছে, এ ফিক্সড সাম অফ মানি ওয়াজ ইনভেস্টেড ফর 5 years at the fixed rate of the simple interest. If had been invested at the 10% higher rate, it would have gained the 2000 more. What was the principal? আচ্ছা, বলা হচ্ছে কোন একটা ফিক্সড কোন একটা অ্যামাউন্টের টাকার উপরে 5 বছরের জন্য কোন একটা ফিক্সড রেটের উপরে ইনভেস্ট করা হচ্ছে, তার জন্য আমরা কিছু একটা সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি এবং ওই সেম পরিমাণ টাকাই সেম সময়ের জন্য যদি এক্সট্রা আরো 10% বেশি সরল সুদের হারে যদি ইনভেস্ট করি তাহলে পরে আমরা আরো কত 2000 টাকা বেশি পাচ্ছি। তাহলে পরে আমাদের ওই প্রিন্সিপাল যে টাকাটা আমরা ইনভেস্ট করছি ফার্স্টে, সেই টাকাটার পরিমাণটা কত আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নিচেই লাল কালার দেওয়া দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পিওয়াইকিউ কোশ্চেন, ঠিক আছে। এটা যেমন আরপিএফ এর কনস্টেবলের এই 2019 সালের এক্সামে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। দেখো এই অঙ্কটা সমাধান করব কিভাবে। আমরা প্রথম টাকার পরিমাণ পি ধরে নিচ্ছি 5 বছরের জন্য, রেট অফ ইন্টারেস্ট কত ধরছি, আর ধরছি, ডিভাইডেড বাই আর 100 হচ্ছে, ঠিক আছে। সূত্র অনুযায়ী আমাদের যে সূত্রটা আছে পি টি আর বাই 100। তোমরা যাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদে তোমাদের যাদের বেস কাঁচা আছে তারা আমাদের চ্যানেলে আপলোড করা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের স্পেশাল ভিডিও আছে, সেখানে বিভিন্ন টাইপের যত টাইপের অঙ্ক আছে সেই টাইপের অঙ্কগুলো কিন্তু ডিসক্রাইব করে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে এবং শর্টকাট প্রসেসও তোমাদের বোঝানো হয়েছে, ঠিক আছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই গিয়ে ভিডিওগুলো তোমরা দেখে নাও, আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এইবার বলা হচ্ছে যদি 10% যদি ইন্টারেস্ট যদি বাড়ানো হয় তাহলে পরে কি হবে, টাকার পরিমাণটা পি থাকছে, সময়টা থাকছে এবং আরটা কি 10 পরিমাণ বাড়ছে, বাই কত হয়ে যাবে 100 হয়ে যাবে। এই টাকাটা এক্সট্রা কত পাওয়া যাচ্ছে, এখানে 2000 টাকা পাচ্ছি আমরা এক্সট্রা, ঠিক আছে। 5 দিয়ে ডিভাইড করলে এখানে কত হচ্ছে 20 হচ্ছে, 5 দিয়ে ডিভাইড করলে পরে 20 হচ্ছে। তাহলে এখানে পি দিয়ে যদি উপরে গুণ করি পি P10 বাই কত হচ্ছে বা 10p, আমরা এখানে 10p লিখে দেই, এখানে কত হচ্ছে 20 বাই এখানে পি আর বাই কত হচ্ছে 20 হচ্ছে, ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 2000 হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো এই পি আর বাই 20 আর পি আর বাই এখানে 20টা ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে গিয়ে কত পড়ে থাকবে 10p বাই 20 ইকুয়াল টু কত পড়ে থাকবে 2000, 0 0 ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ p সমান সমান আমাদের কি থাকবে 4000 থাকবে, অর্থাৎ 4000 আমাদের এখানে কিন্তু
রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে বিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। অর্থাৎ আমাদের এখানে প্রিন্সিপালটা কত, তাহলে প্রিন্সিপালটা আমাদের এখানে কিন্তু 4,000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, দ্য ইনভেস্ট the interest earned on the sum money invested for 6 years at the simple interest of the 9.5% per annum was the 456. What is the amount invested? কিছু পরিমাণ টাকা, অঙ্কটাতে কি বলা হচ্ছে, কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে 6 বছরের জন্য সরল সুদের হারে কত, বার্ষিক 9.5%। ঠিক আছে, তাতে করে আমাদের সিম্পল ইন্টারেস্টটা কত হচ্ছে, 456 টাকা আসছে। তাহলে আমাদের এখানে অ্যামাউন্টটা, যে পরিমাণ অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করেছিলাম সেই অ্যামাউন্টটা কত হবে বের করতে হবে। ঠিক আছে, আমরা আই সমান সমান PTR/100 এর ফর্মুলাটা করছি, পি এর মান এত, পি ধরে নিচ্ছি 9.5 ইন্টু কত বছর, 6 বছরের জন্য। ঠিক আছে, এখানে কত হচ্ছে, শূন্য হবে, এখান থেকে পয়েন্টটা যদি তুলি আর নিচে আরো একটা শূন্য হবে। ঠিক আছে, এই পর্যন্ত। এবার দেখো 6 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি তাহলে কত হবে, 6×7=42, তাহলে 3 পড়ে থাকবে 6, 76 হচ্ছে, 76 হচ্ছে। আচ্ছা, এখানে যদি আমরা 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে যদি 95 কে ডিভাইড করি তাহলে পরে কত পাবো, 5 অক্ষে 5, 5 নং 45 পাচ্ছি। আর 5 দিয়ে যদি এটাকে ডিভাইড করি কত পাবো, 200 পাবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আমরা 19 দিয়ে যদি 76 কে ভাগ করি তাহলে পরে কত হবে, আমরা 4 পেয়ে যাব। তাহলে এখানে আমরা p সমান সমান 4 × 200, অর্থাৎ আমাদের 800 আমরা পেয়ে যাচ্ছি। অতএব আমাদের এখানে রিকোয়ার্ড যে প্রিন্সিপালটা, আমরা যে পরিমাণ প্রিন্সিপালটা এখানে আমরা ইনভেস্ট করেছিলাম সেই প্রিন্সিপালটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কত, 400 টাকা পেয়ে যাচ্ছি। অতএব 400 টাকার উপরে 6 বছরে 9.5% সুদের হারে আমাদের সরল সুদ কত হবে, 456 টাকা হবে। ঠিক আছে, নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এ সাম অফ মানি বিকাম 456 in 5 years। ঠিক আছে, and the 574 in the 10 year same at the same simple interest, find the value in rupees of the sum। এখানে বলা হচ্ছে যে 5 বছরে কিছু পরিমাণ টাকার 5 বছরে 457 টাকায় পরিণত হয় এবং 10 বছরে 574 টাকায় পরিণত হয়। তাহলে ওই ইনভেস্ট করা টাকাটার পরিমাণটা কত আমাদের এখানে কিন্তু বের করতে হবে। আর পুরো ব্যাপারটা হচ্ছে কিসে, সরল সুদের মধ্যে ক্যালকুলেট করা হচ্ছে। তাহলে দেখো এখানে আমরা 10 বছরে 10 ইয়ার্সে আমাদের টাকাটা কতটা পরিমাণ হচ্ছে, 574 টাকায় হচ্ছে। ঠিক আছে, 5 ইয়ার্সে আমাদের কত হচ্ছে, 457 টাকা হচ্ছে। তাহলে আমরা এখানে যদি মাইনাস করি, দেখো 5 বছরে আমাদের তাহলে সুদটা কত হচ্ছে, 5 বছরে সুদ কত হচ্ছে, 7 হচ্ছে, এখানে হাতে 1 6। ঠিক আছে, 6 হচ্ছে 1, এত হচ্ছে। এইটা আমরা যে পাচ্ছি এটা 5 বছর আমরা কিন্তু সুদ পাচ্ছি এবং 5 বছরের সুদে আসলে টোটাল অ্যামাউন্টটা কত ছিল, এত ছিল। তাহলে আমরা যদি আসল পেতে চাই, পেতে চাই আসলের যদি আমাদের দরকার হয় তাহলে আমরা কি করব, সমৃদ্ধ মূল কোনটা, এইটা, এই সমৃদ্ধ মূল থেকে সুদটা বাদ দিলে আমরা আসলটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে সমৃদ্ধ মূল কত হচ্ছে, 457 থেকে 117 আমরা বাদ দিয়ে দেই যদি, তাহলে পরে শূন্য হবে, 4 হবে। ঠিক আছে, আর এইদিকে কত হচ্ছে, 3 হচ্ছে। ঠিক আছে, তাহলে 340 টাকা আমাদের কিন্তু তাহলে এখানে কিন্তু আসল হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের ওই সামটা কত হচ্ছে, আমাদের অ্যামাউন্টটা কিন্তু 340 টাকা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, an amount invested for 2 year 9 month at the rate of the 10% simple interest per annum become 915 915। ঠিক আছে, at the end of the period how much amount was invested initially। তাহলে অঙ্কটাতে বলা হচ্ছে 2 বছর 9 মাসের জন্য 8% সরল সুদ হারে যদি কোনো টাকা যদি 915 টাকায় পরিণত হয় তাহলে প্রথম দিকে আমরা কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করেছিলাম। ঠিক আছে, ইনিশিয়ালি মানে কি, ইনিশিয়ালি মানে হচ্ছে যে প্রথম দিকে আমরা কতটা পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করেছিলাম বের করতে হবে। তাহলে আমরা টাকার পরিমাণটা যদি পি ধরে নেই, পি এর সঙ্গে আমরা এখানে দেখো 2 বছর 9 মান্থ এইটা যদি ঠিক করে ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমরা বাকিটা করতে পারবো।
9 মান্থ মানে কত, 2 আছে, 2 যোগ 9 পূর্ণ 12, অর্থাৎ 3/4। এখানে ক্যালকুলেট করলে আমরা 11/4 হবে। 11/4 ইয়ারের হিসাবে আমরা ক্যালকুলেট করবো। তাহলে 11/4 কত বছরের জন্য, কত সরল সুদে, 8%, 100 হলো। এবার এখানে কত হচ্ছে আমাদের সুদটা ধরতে হবে, তাহলে টোটালটা কত, 915, সুদ হচ্ছে এত। এখানে যদি আমরা ক্যালকুলেট করি কত হবে, 2 হবে, আর এটা কত হয়ে যাবে, 50 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 915 পি প্লাস 11p বাই কত হচ্ছে, 50 হচ্ছে, তাহলে 61/50 হয়ে যাচ্ছে, 61p/50 হয়ে যাচ্ছে। তাহলে এখানে p সমান সমান কত থাকবে, p সমান সমান থাকবে, দেখো কত হচ্ছে, p সমান সমান থাকবে 915 ইন্টু 50/61। এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি, 5 5 25, হাতে 2 হয়ে যাচ্ছে, অতএব 7 হচ্ছে। ঠিক আছে, আর কত হচ্ছে, 5 9 45 হয়ে যাচ্ছে, ইকুয়াল 0, 61। এটা যদি আমরা ডিভাইড করি, এখানে কত হয়ে যাবে, 750 হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা করে দেখতে পারো, 61 75 যদি মাল্টিপ্লাই করি, 5 হচ্ছে 30 হবে, 7 হবে 42 হচ্ছে, অর্থাৎ 5 7 5 4, আর একটা শূন্য হয়ে যাবে এখানে শূন্যের জন্য। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 750 আমাদের এখানে কিন্তু টোটাল প্রিন্সিপাল হচ্ছে। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এই ধরনের অঙ্ক কিন্তু বারবার কিন্তু এক্সামে আসছে, খুব ঠান্ডা মাথায় খুব স্পিডে কিন্তু অঙ্কগুলো আমাদের এক্সামের সময় সমাধান করতে হবে। আর তার জন্য কিন্তু একটাই উপায়, সেটা হচ্ছে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, বারবার করে কিন্তু একটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। নেক্সট দেখো কি আছে, simple interest at the rate of y% of the principal for y year is y। ঠিক আছে, ফাইন্ড দ্য প্রিন্সিপাল। বলা হচ্ছে যে বলা হচ্ছে কোন একটি নির্দিষ্ট পরিমাণ টাকার y% সরল সুদের হারে y বছরে সরল সুদ যদি y হয়, তাহলে পরে প্রিন্সিপাল অর্থাৎ আমাদের যে অ্যামাউন্টটা আমরা ইনভেস্ট করছি, সেই অ্যামাউন্টটার পরিমাণটা কত হবে বের করতে হবে। অ্যামাউন্টটার পরিমাণ আমরা p ধরে নিই, y%, y বছরের জন্য আমাদের, এবং সুদ কত, y, তাহলে y এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ p সমান সমান কত থাকছে, 100/y থাকছে, অতএব 100 ডিভাইডেড বাই y আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, মানি ডিপোজিট এত ইন এ ব্যাংক বিকাম দিস 6 year ইন 6 year। তাহলে এত টাকা ইনভেস্ট করার পরে 6 বছর পরে এত টাকায় পরিণত হয়েছে, অ্যাট দ্য রেট অফ দ্য সিম্পল ইন্টারেস্ট, হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট, রেট অফ দ্য ইন্টারেস্ট বের করতে হবে। আমাদের এই পরিমাণটা টাকা এই পরিমাণে রূপান্তরিত হয়েছে, তাহলে আমাদের এখানে সুদ কত, আমাদের এখানে সুদ কত, তাহলে সুদটা হচ্ছে কত হচ্ছে, দেখো এইখান থেকে এই 15,500 থেকে 12,500 বাদ দিয়ে দিলে পরে আমরা পেয়ে যাবো, অতএব কত পাবো আমরা এখানে, 3,000 পেয়ে যাবো এখানে সুদ। তাহলে আমরা 3,000 সমান সমান, যদি আমাদের এখানে আসল, ঠিক আছে এটা আসল, 6 বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট আমরা আর ধরছি। ঠিক আছে, এখানে 0 0টা আমাদের এখানে কি হচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, 6 দিয়ে ডিভাইড করলে 500 হচ্ছে, 5 দিয়ে ডিভাইড করলে এটা 100 হচ্ছে, 5 দিয়ে ডিভাইড করলে এটা 25 হচ্ছে, 25 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 4 হচ্ছে, অতএব আর সমান সমান আমাদের এটা কিন্তু 4% আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। অতএব এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, অতএব এখানে সরল সুদের হারটা কত হচ্ছে, 4% হচ্ছে। নেক্সট অঙ্কতে দেখো কি বলা হচ্ছে, 875 invest for 3 year earn 21 as the interest, what was the rate of the simple interest per year। ঠিক আছে, 3 মাসের জন্য আমরা এই পরিমাণ টাকাটা যদি ইনভেস্ট করি, তাহলে আমরা ইন্টারেস্ট হিসেবে 21 টাকা পাই, তাহলে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্টটা কত বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমাদের এটা কত, এই পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করছি, 21 রুপিস আমরা সুদ হিসাবে পাচ্ছি, 3 মাসকে আমরা 12 দিয়ে ডিভাইড করে বছরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং রেট অফ ইন্টারেস্ট আমরা আর ধরছি, ইন্টু কত হচ্ছে, 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমরা ডিভাইড করি কত হয়ে যাবে, আমাদের 4 হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা ডিভাইড করলে পরে কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আর সমান সমান কত হবে,
21 ইন্টু 100 বাই ইন্টু 4 হবে, ঠিক আছে, বাই 875 হচ্ছে, কত হচ্ছে 875, এই পর্যন্ত হলো। এবার 5 দিয়ে যদি আমরা এটাকে করি কত হচ্ছে 20 হচ্ছে। আচ্ছা 5 দিয়ে করবো না, 25 দিয়ে করি, 25 দিয়ে করলে পরে কত হচ্ছে 4 হচ্ছে, আর 25 দিয়ে করলে পরে এখানে কত হচ্ছে 3 25 75 হচ্ছে, ঠিক আছে। 5 আর 7 9, দরকার নেই তো, বড় করে করার দরকার নেই। এখানটা যদি আমরা করি 21 দিয়ে, 21 দিয়ে যদি 875 কে আমরা যদি ডিভাইড করি তাহলে পরে কত পেয়ে যাবো, 4 পেয়ে যাবো, 8 পেয়ে যাবো, 3 পেয়ে যাবো, 35 পেয়ে যাবো। তাও হচ্ছে না, আচ্ছা 5 দিয়েই করে দেখি, ঠিক আছে। 5 দিয়ে করলে পরে কত হবে 5 অক্ষে 5 হচ্ছে, 3, 5 7 35 হচ্ছে, 5 5 25 হচ্ছে, এখানে কত হচ্ছে 20 হচ্ছে, ঠিক আছে। 5 দিয়ে যদি আবার করা হয় তাহলে পরে কত হবে 4 হবে, আর 5 দিয়ে এটাকে করা হলে 3 5 15 35 হচ্ছে। আচ্ছা 5 দিয়ে যদি এটা করি 7 দিয়ে যদি করি তাহলে পরে কত হবে 5 হবে, আর 7 দিয়ে এটা করলে 3 হবে। অতএব r সমান সমান 4 4 16, 4 সমান 48/5 আমরা পাচ্ছি। 48/5 মানে কত হবে দেখো, 5 নং 45 3 0 6, অর্থাৎ 9.6 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে, the numerical value of the percentage and the time given rate of interest are equal and the simple interest on the amount is 9/16 of the principal. Find the rate of the principal. Find the rate of the simple interest. তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে সুদের হারের নিউমেরিক্যাল ভ্যালু এবং টাইম দুটো যদি সমান হয় এবং এর ইন্টারেস্টটা, সিম্পল ইন্টারেস্টটা যদি যে অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করছি সেই মানে সেই প্রিন্সিপাল এর 9/6 গুণ হয়, তবে আমাদের এখানে সরল সুদের হার কত, আমাদের এখানে রেট অফ ইন্টারেস্টটা আমাদের এখানে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো কিভাবে করব। তাহলে আমাদের এখানে সুদের হার কত ধরছি, সুদ কত ধরছি আমরা, আয় ধরছি, সেই সুদটা কত হচ্ছে প্রিন্সিপাল এর 9/16 গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে পরে প্রিন্সিপালটা বি ধরছি, রেট অফ ইন্টারেস্ট আর, তার স্কোয়ার করে দিচ্ছি, কারণ এখানে যে টাইমটা ছিল টাইম আর এই দুটো কি হচ্ছে ইকুয়াল হচ্ছে, তাই আমরা এখানে কি করে দিচ্ছি, এটাকে আমরা স্কোয়ার করে দিচ্ছি, বাই কত হয়ে যাচ্ছে 100 হয়ে যাচ্ছে, পিপিটা এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে আর সমান সমান কত থাকবে 900/16, আর এখানে স্কোয়ার ছিল, তার পরের ক্ষেত্রে কি হয়ে যাবে স্কোয়ারটা রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে 900/16 কত হবে এখানে 300/4 হবে, 300/4 না 30/4 হবে, 30/4 হওয়া মানে কত 15/2, অর্থাৎ 15/2 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার, অথবা 7.5 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে দেখো অপশনে কত দেওয়া আছে 15/2 দেওয়া আছে, অর্থাৎ সিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট এই অঙ্কটা দেখো, এটা রেশিওর অঙ্ক, কি বলা হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কতটা শর্টকাট প্রসেসে অঙ্কটা সমাধান করা যায় আমরা দেখব। The age of the A and B are in the ratio 3:1, 15 years hence the ratio will be 2:1, their percentage is respectively, their present is respectively বের করতে হবে। তাহলে A আর B এর এজের রেশিও দিয়ে দিয়েছে, একটা প্রেজেন্ট দিয়ে দিয়েছে, প্রেজেন্ট রেশিও কত হচ্ছে প্রেজেন্ট 3:1 হচ্ছে, এবং কত বলা হচ্ছে 15, অর্থাৎ 15 বছর পরে গিয়ে তাদের বয়সের অনুপাত কত হবে 2:1 হবে, কত হবে 2:1 হবে, ঠিক আছে, 2:1 হবে 15 বছর পরে গিয়ে। এবার তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে কি হচ্ছে বাড়ছে, কিন্তু দেখো এখানে বিটাকেও 1 দেখাচ্ছে, এখানেও বিটা 1 আছে, কিন্তু এখানে একটা বাড়ছে, আমাদের এই 3 থেকে 2 বা এই 1 থেকে 1 এখানে একটা নির্দিষ্ট সেম অনুপাতে বাড়তে দেখাতে হবে, তাই আমরা এখানে কি করছি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে কি হবে দেখো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4:2 হবে, তাহলে এখানে 3:1 এর সঙ্গে যদি কম্পেয়ার করি দেখো 3 থেকে বেড়ে 1 ইউনিট বাড়ছে, এখানেও 1 ইউনিট বাড়ছে, অর্থাৎ এই 1 ইউনিটটা আমাদের 15 ইয়ারের সমান হচ্ছে। 1 ইউনিটটা যদি 15 ইয়ারের সমান হয়
তাহলে এ এর প্রেজেন্ট এজ, এ এর প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ অফ এ সমান সমান কত হচ্ছে, কত হবে? এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 ইউনিট, 3 ইউনিট মানে কত, 3 ইন্টু 15 অর্থাৎ 45 ইয়ার্স। ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট এজ অফ বি কত হবে? 2 ইউনিট, 2 ইউনিট না 1 ইউনিট। ঠিক আছে, এখানে 1 ইউনিট আছে, তাহলে 1 ইন্টু কত হয়ে যাবে? 15 হয়ে যাবে, তাহলে 15 ইয়ার্স এখানে আমাদের রাইট অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো পর এই যে ডিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে এখানে চেয়েছে যে তাদের প্রেজেন্ট এজটা কত, তাহলে তাদের প্রেজেন্ট এজটা কত হচ্ছে? 45 ইয়ার্স এবং 15 ইয়ার্স। ঠিক আছে। নেক্সট দেখো, the difference of the age of the Binoy and the Vijay is 20 years। ঠিক আছে, বিনয়টাকে আমরা ধরছি x আর বিজয়টাকে ধরছি আমরা y ধরছি। ঠিক আছে। আচ্ছা, if 5 years ago the age of the elder boy was 5 times the younger boy, then what is their percentage of the age? দেখো কিছু কিছু অঙ্কর ক্ষেত্রে তোমাদের অনেকের কনসেপশন আছে কি যে এক্স ওয়াই ধরলে পরে অঙ্ক বড় হয়ে যাবে, এমন না। কিছু কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো কিন্তু এক্স ওয়াই ধরে করলে পরেই আমাদের শর্টকাটে হয়ে যাবে, সেই অঙ্কগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আমরা বিনয়ের এজ এবং বিজয়ের এজটাকে কি এক্স ওয়াই ধরে নিয়েছি। ঠিক আছে, এদের মধ্যে এজের ডিফারেন্স কত? 20 বছর। তাহলে এখানে আমরা এক্সটাকে কিন্তু বড় ধরছি, মানে ওল্ডার ধরছি, একে এল্ডার ধরছি, আর বিনয়কে কি ধরছি? আমরা ইয়ঙ্গার ধরছি। তাহলে এখানে আমরা 5 বছর আগে যদি আমরা হিসেব করি, তাহলে 5 বছর আগে যদি হিসেব করি, তাহলে 5 বছর আগে বিনয়ের বয়সটা বিজয়ের থেকে কি হবে? 5 গুণ বেশি ছিল। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 5, 5y বাই কত হচ্ছে? 25 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা এক্সটাকে এই সাইডে নিয়ে আসছি আর 25 মাইনাস 5 মানে 20 হয়ে যাচ্ছে। তাহলে এই একটা ইকুয়েশন পাচ্ছি, এই দুটো ইকুয়েশন থেকে আমরা সমাধান করব। কি করব? সিম্পলি দুটো আমরা যোগ করে দেবো, যোগ করে দিলে পরে কি পাবো আমরা? 4y সমান সমান কত পাচ্ছি? 40 পাচ্ছি। তাহলে y সমান সমান আমাদের 10 হচ্ছে। আচ্ছা, y সমান সমান যদি আমাদের যদি 10 হয়, কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে x সমান সমান আমরা এখান থেকে পেয়ে যাবো অটোমেটিক কত হচ্ছে? x সমান সমান আমাদের 30 হয়ে যাচ্ছে। ঠিক আছে, x সমান সমান আমাদের এখানে কত হয়ে যাচ্ছে? 30 হয়ে যাচ্ছে। অতএব আমাদের এখানে বয়স আমরা 10 আর 30 হিসাবে আমরা কিন্তু ধরতে পারি। ঠিক আছে, তাহলে এদের এখন বর্তমান বয়সটা কত হতে পারে? 10 এবং 30। নেক্সট দেখো, আচ্ছা দেখো অঙ্কটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এ ট্রেন passes by a stationary man standing on the platform in 5 seconds and passes by the platform completely 25 seconds. If the length of the platform is the 300 meter, what is the length of the train? তাহলে বলা হচ্ছে যে কোনো একটি ট্রেন, ভালো করে অঙ্কটা বোঝো, কোনো একটি ট্রেন প্রথমে একজন স্টেশনে, এটা ধরো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে কত 5 সেকেন্ডে ক্রস করে গেছে এবং পুরো ট্রেনটা প্ল্যাটফর্মকে ক্রস করতে কত সময় লেগেছে? 25 সেকেন্ড নিয়েছে। এই ব্যক্তিকে ক্রস করতে কত সেকেন্ড নিয়েছে? 5 সেকেন্ড, কিন্তু প্ল্যাটফর্মটাকে ক্রস করতে 25 সেকেন্ড নিয়েছে। আলটিমেটলি যাই হোক না কেন, এবং প্ল্যাটফর্মের লেন্থ বলে দিয়েছে কত? 300 মিটার। এবার এই ক্ষেত্রে আমাদের ট্রেনের লেন্থটা বের করতে হবে। সবসময় মনে রাখতে হবে ট্রেনের গতিবেগটা তো সেম আছে, তাই আমরা এখানে ট্রেনের গতিবেগটাকে ক্যালকুলেট করব। প্রথম ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কি, যখন কোনো একটি ব্যক্তিকে কোনো একটি ট্রেন অতিক্রম করছে, তার মানে কি ওই ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। অতএব ট্রেনের দৈর্ঘ্য আমরা যদি, ট্রেনের দৈর্ঘ্য যদি আমরা ডি ধরি, এই ডি কে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে পরে আমরা এর গতিবেগটা পেয়ে যাব। আবার একই রকম ভাবে এই ডি এবং 300, কারণ একটি প্ল্যাটফর্মকে কোনো ট্রেন অতিক্রম করতে গেলে সেই প্ল্যাটফর্মকেও অতিক্রম করছে এবং নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করছে, সেটা কত হচ্ছে? 25 সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে পরে এখান থেকে 5 5 ডিভাইড হয়ে যাবে, তারপর কত হবে? 5d ইকুয়াল টু d প্লাস 30 হয়ে যাবে, অর্থাৎ d সমান সমান আমাদের কত হয়ে যাবে? 300 বাই 4 হয়ে যাবে। 300 বাই 4 মানে কত? 150 বাই 2, 150 বাই 2 মানে 75 মিটার। তো 75 মিটার আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, 75 মিটার আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে বিটা আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কটা দেখো কেমন আছে। বলা হচ্ছে টু ট্রেন হ্যাভিং দ্য লেন্থ
of the 200 meter and the 300 meter are running at the speed of the 100 kilometer per hour and 120 kilometer per hour respectively in the same direction. The time taken in minute by faster train coming from behind to completely cross the other train. ঠিক আছে, এবার বলা হচ্ছে যে যে 200 মিটার এবং 300 মিটার দুটো ট্রেন আছে, দুটো ট্রেনের গতিবেগ বলে দিয়েছে, একটার 100 এবং একটার 120। এবার বলা হচ্ছে যে যে ট্রেনটা বেশি দ্রুতগামী সেই ট্রেনটা যে স্লো ট্রেন আছে তাকে অতিক্রম করে যাচ্ছে, ঠিক আছে, পুরো কমপ্লিটলি ভাবে অতিক্রম করছে। সেই অতিক্রম করতে কত সময় লাগবে, যদি পিছন দিক থেকে এসে অতিক্রম করে স্লো ট্রেনটাকে তাহলে তার কত সময় লাগবে বের করতে হবে। এখানে বলে রাখি প্রথমে, কোনো একটি ট্রেন অপর একটি ট্রেনকে যদি অতিক্রম করতে চায়, দেখো কোনো একটা ট্রেন আছে এখানে, এই ট্রেনটা আর একটা ট্রেন পিছন থেকে এসে যদি অতিক্রম করতে চায়, তাহলে এখানে যে দ্বিতীয় ট্রেনটা আছে, ঠিক আছে, এখানে যে দ্বিতীয় ট্রেনটা আছে, এই দ্বিতীয় ট্রেনটা যদি প্রথম ট্রেনটাকে অতিক্রম করতে চায় তাহলে পরে কি দরকার হচ্ছে, তাহলে পরে এই দ্বিতীয় ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস এই আগের যে ট্রেনটাকে ক্রস করছে সেই তারও দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্যকে ক্রস করছে। অতএব আমাদের এখানে একটা কত আছে 200 মিটার এবং একটা আছে যে 300 মিটার। অতএব 200 মিটার এবং 300 মিটার যোগ করলে পরে কত হচ্ছে 500 মিটারকে অতিক্রম করছে, ঠিক আছে, 200 মিটার এবং 500 মিটার এই দুটোকেই কিন্তু অতিক্রম করছে। হুম, এবং কোনো দুটো ট্রেন যদি সেম ডিরেকশনে যায় তখন আমাদের এদের যে ভেলোসিটিটা দিয়ে দেবে বা স্পিডটা দিয়ে দেবে সেটা আমাদের সবসময় কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এটা 100 দিয়ে 100 কিলোমিটার পার ঘন্টা, এটা 120 কিলোমিটার, তাহলে এদের মধ্যে মাইনাস করলে কত হবে 20 কিলোমিটার পার ঘন্টা। এবার 20 কিলোমিটার পার ঘন্টাকে আমাদের মিটার পার মিনিটে যদি আনি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে এবং 60 দিয়ে ভাগ করতে হবে। এটা যদি আমরা ক্যালকুলেট করি দেখো কত হচ্ছে 0 0 0 0 আর একটা শূন্য ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে ডিভাইড করলে 4 হচ্ছে, অর্থাৎ 6/4 হচ্ছে। 6/4 মানে কত 3/2, 3/2 মানে কত 1.5 মিনিট, 1.5 মিনিট আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তাহলে 1.5 মিনিট কোথায় আছে, এটা ডিটা আমাদের তাহলে কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু বারবার বিভিন্ন রকম এক্সামে আসছে, ঠিক আছে, এটা এএলপি তেও এসছে, এটা সিজিএল এর মেইনস অথবা অন্য যত এক্সাম আছে সব এক্সামে কিন্তু এই অঙ্কটা কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু বারবার দেখা যাচ্ছে। কি বলা হচ্ছে অঙ্কটাতে দেখো প্রথম থেকে, two trains are running in the same direction with the speed 32 kilometer per hour, 32 kilometer per hour and the 26 kilometer per hour respectively from the x and y. If x is 24 kilometer away from y and if they meet at the point z beyond y, then the distance from y to z will be. অঙ্কটা কিন্তু এই অঙ্কটাতে কিন্তু কি বলতে চাচ্ছে সেই সেন্সটা কিন্তু ভালো করে কিন্তু বুঝতে হবে, নয়তো কিন্তু তোমরা পড়তে পারবে না। আচ্ছা, প্রথমে দেখো কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে যে দুটো ট্রেন কেউ একটা এক্স থেকে একটা ওয়াই থেকে স্টার্ট করেছে এবং এই এক্স কি বলা হচ্ছে, এই এক্স ওয়াই থেকে 42 কিলোমিটার পিছনে আছে, ঠিক আছে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা কত 42 কিলোমিটার ডিস্টেন্স আছে। তাহলে একটা ট্রেন প্রথমত দেখো, একটা ট্রেন এইখান থেকে যাত্রা শুরু করেছে, একটা ট্রেন এইখান থেকে যাত্রা শুরু করেছে এবং বলা হচ্ছে তারা জেড পয়েন্টে গিয়ে কি করছে, মিট করছে, তারা এই জেড পয়েন্টে গিয়ে মিট করছে এবং জেড পয়েন্টে গিয়ে যদি মিট করে তাহলে আমাদের ওয়াই জেড এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে, এই ওয়াই জেড এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, ওয়াই জেড এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা কিন্তু বের করতে হবে। আচ্ছা, প্রথমত দেখো আর এক্স আর ওয়াই এর মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 42, ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে আমরা প্রথমেই আমরা এখানে কি ধরে নিচ্ছি, ডি ধরে নিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো, এবার দেখো এই ডিস্টেন্সটাকে আমরা কিন্তু ডি ধরে নিচ্ছি, তাহলে আমরা নির্দিষ্ট একটা টাইম ধরি, সেই টাইমে এক্স থেকে যে ট্রেনটা ছেড়েছিল সেই ট্রেনটা
সেই ট্রেনটাই 42 এবং ডি এই টোটাল দূরত্বটাই 42 এবং ডি এই টোটাল দূরত্বটাই অতিক্রম করেছে যে সময় ওয়াই ট্রেনটাও সেই সময় এই ডি দূরত্বটা অতিক্রম করেছে। এর গতিবেগ কত? 32। এই ওয়াই থেকে যে ট্রেনটা ছেড়েছে তার গতিবেগটা তার জন্য সময় লাগবে কত? ডি বাই 26। তাহলে এখানে টাইম দুটো তো সেম লাগছে, একই সময় এরা এখানে পৌঁছেছে। যেহেতু এই ওয়াই থেকে যে ট্রেনটা ছেড়েছে তার গতিবেগ বেশি এবং ওয়াই জেড এক্স থেকে যেটা ছেড়েছে তার গতিবেগ বেশি এবং ওয়াই থেকে যেটা ছেড়েছিল তার গতিবেগটা কম, তাই একই সময়ে এরা একটা পয়েন্টে গিয়ে কি করছে, জেডে গিয়ে এরা মিট করছে। তাহলে এই দুটো আমাদের ইকুয়াল হয়ে গেল। এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় আমরা তাহলে ক্যালকুলেশনটা সেরে ফেলি। ক্যালকুলেশনটা করলেই আমরা ডি এর ভ্যালুটা পেয়ে যাবো, অর্থাৎ ওয়াই আর জেড এর মধ্যে ডিফারেন্সটা পেয়ে যাবো। ডি বাই 23 কত হচ্ছে? 13 হচ্ছে, আর এখানে কত হবে? 16 হবে। ঠিক আছে। আচ্ছা দেখো এখানে তাহলে 42 ইন্টু 13 হচ্ছে প্লাস 13d হচ্ছে এবং 16d হচ্ছে। 13d টাকে এই সাইডে নিয়ে গেলে কত হয়ে যাবে? 3d হয়ে যাবে। 42 ইন্টু কত হচ্ছে? 13 হচ্ছে, অতএব d সমান সমান তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে? d সমান সমান এখানে d দিয়ে ভাগ করলে পরে কত হচ্ছে? 3 14 42, 14 ইন্টু তাহলে 13 হচ্ছে। 14 ইন্টু 13 মানে কত? 14 ইন্টু 13 মানে তোমরা করে দেখতে পারো, 14 ইন্টু 13 মানে হয়ে যাবে 182। তাহলে 182 কিলোমিটার আমাদের এখানে কিন্তু y, এখানে যে y টা আছে আর z টা আছে এদের মধ্যে ডিস্টেন্স। এখানে এই যে চেয়েছে যে দেন দ্য ডিস্টেন্স ফ্রম y টু z উইল বি কত, তাহলে আমাদের এখানে কিন্তু c টা আমাদের এখানে তাহলে কিন্তু c টা আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আশা করি অঙ্কগুলো তোমাদের অনেক হেল্প হবে। ঠিক আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে যতটা পারো ততটা শেয়ার করে দাও। ঠিক আছে। আমাদের এখানে কিন্তু সব অঙ্কগুলো কিন্তু এক্সাম রিলেটেড এবং এই পিওয়াইকিউ এক্সাম অঙ্ক কোশ্চেন গুলো কিন্তু তোমাদের নেক্সট এক্সাম গুলোতে কিন্তু আসতেই পারে। ঠিক আছে। আর অঙ্কগুলো করে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।